আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে টেইলর পলিনোমিয়াল, টেইলর সিরিজ, তারপর সিরিজের কনভার্জেন্স টেস্ট এবং রেডিয়াস অফ কনভার্জেন্স বের করা। তো আমরা এই টপিকগুলোই আজকে মূলত এই ক্লাসে ডিসকাস করব। তাহলে ফার্স্টে আমরা টেইলর পলিনোমিয়ালটা কি একটু দেখি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে, যদি কোনো একটা ফাংশন n টাইমস ডিফারেন্সিয়েবল হয় একটা বিন্দুতে, মানে n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে পারবা এরকম একটা ফাংশন, then we define the nth Taylor polynomial for f about x equal x naught to be this. তাহলে কোন একটা ফাংশন f যদি n সংখ্যক বার ডিফারেন্সিয়েবল হয় x naught বিন্দুতে, একটা বিন্দু x naught বিন্দুতে, তাহলে ওই ফাংশনের টেইলর পলিনোমিয়াল বলবো আমরা এটাকে। এই যে নিচে যেটা লেখা আছে এটাকে বলবো আমরা ওই ফাংশনের টেইলর পলিনোমিয়াল। তাহলে টেইলর পলিনোমিয়ালে কি কি টার্ম গুলো আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে nth টেইলর পলিনোমিয়াল, এই জন্য pn দেওয়া আছে। তাহলে দেখো প্রথম টার্ম হচ্ছে f x নট, মানে ওই ফাংশনের মান x নট বিন্দুতে। দ্বিতীয় টার্মে আছে f প্রাইম x নট ইনটু x মাইনাস x নট, মানে হচ্ছে এটা ফার্স্ট ডেরিভেটিভের মান x নট বিন্দুতে। এরপর হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের মান x নট বিন্দুতে ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল টাইমস x মাইনাস x নট স্কয়ার। তাহলে এইভাবে প্রত্যেকটা টার্ম লিখবো আমরা। লাস্টেরটা যেহেতু এখানে pn বলা আছে, তাহলে টোটাল টার্ম হচ্ছে এখানে n প্লাস 1 সংখ্যক। দেখো এই যে পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3 আপ টু পাওয়ার n, তাহলে টোটাল n সংখ্যক, এর সামনে একটা আছে, টোটাল n প্লাস 1 সংখ্যক টার্ম কিন্তু এখানে আছে। তাহলে এটাকে বলবো, যেহেতু এখানে নাম্বার অফ টার্মস ফাইনাইট এবং যে পাওয়ার গুলো সেগুলো যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এই কারণে আমরা এটাকে বলতে পারি পলিনোমিয়াল। এই যে দেখো পলিনোমিয়াল কথাটা আমরা তখনই বলতে পারি যদি আমার ভেরিয়েবলের পাওয়ার কি হয়, ন্যাচারাল নাম্বার হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 এরকম হয়। যদি এরকম হতো x টু দি পাওয়ার 1/2, তাহলে কিন্তু এটাকে আর পলিনোমিয়াল বলা যাবে না। যদি x টু দি পাওয়ার -3 নেগেটিভ পাওয়ার থাকে, এটাকেও পলিনোমিয়াল বলা যাবে না। পলিনোমিয়াল হবে কখন, যদি x এর পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হয়, আর নাম্বার অফ টার্মস হতে হবে ফাইনাইট, যেমন এখানে n প্লাস 1 সংখ্যক টার্ম আছে। সো আমরা এটাকে বলবো টেইলর পলিনোমিয়াল। তো আমরা দেখো একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমের ক্ষেত্রে আমরা টেইলর পলিনোমিয়াল ক্যালকুলেট করি। স্যার 4 নম্বরে f টু দি পাওয়ার m দেওয়া কেন? আচ্ছা একটা জিনিস বলি, হ্যাঁ এটা আসলে যখন ব্র্যাকেট দিয়ে যখন n লেখা হবে এটা কিন্তু আর পাওয়ার না। যদি উইদাউট ব্র্যাকেট হয়, যেমন এখানে উইদাউট ব্র্যাকেট n ইউজ করছে, n এর কিন্তু পাশে কোনো ব্র্যাকেট নাই, এটা হচ্ছে পাওয়ার। আর যখন ব্র্যাকেট দিয়ে n মিন করবে, এগুলো হচ্ছে ডেরিভেটিভ। যে ধরো ব্র্যাকেট দিয়ে আমি 5 দিলাম ভিতরে, তার মানে 5 বার ডেরিভেটিভ। ব্র্যাকেট দিয়ে 6 দিলাম 6 বার। আমরা 3 বার পর্যন্ত এভাবে দেখাই, প্রাইম দিয়ে আমি 3 বার পর্যন্ত দেখাই, এরপর থেকে আমরা 4 বার থেকে আমরা স্টার্ট করি এই যে ব্র্যাকেট দিয়ে আর কি। তাহলে ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নরমাল পাওয়ার থেকে জিনিসটাকে আলাদা করার জন্য। এই যে এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে ডেরিভেটিভ। বুঝতে পারছো? এই প্রবলেমটা একটু দেখো। এখানে দেখো একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে ln x। x ইকুয়াল 2 এর সাপেক্ষে এটাকে টেইলর পলিনোমিয়ালে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে আমার কয়টা টেইলর পলিনোমিয়াল লাগবে? ফার্স্ট 4 টেইলর পলিনোমিয়ালস, প্রথম 4টা টেইলর পলিনোমিয়াল আমরা বের করব। মানে হচ্ছে প্রথম 4টা হচ্ছে, আমরা তো জানি pn, তার প্রথম 4টা বলতে n এর মান 0 1 2 3 পর্যন্ত, তাহলে p0 p1 p2 p3, এই প্রথম 4টা টেইলর পলিনোমিয়াল আমরা ক্যালকুলেট করব। তাহলে আমাদের ফাংশনটাকে আমরা একটা নাম দিই, fx নাম দিলাম। যেহেতু আমরা 4 বার মানে p3 যেহেতু বের করব, তো p3 এর ফর্মুলাতে কি আছে, f ট্রিপল প্রাইম আছে, তাহলে 3 বার ডিফারেন্সিয়েশন লাগবে। আমি এজন্য একবার, দুইবার আপ টু 3 বার ডিফারেন্সিয়েশনটা করে রাখলাম। তাহলে ln x কে একবার করলে 1/x, দুইবার করলে -1/x স্কয়ার, তিনবার করলে এটা। এবার আমরা যেহেতু 2 বিন্দুতে বলছে, x এর মান 2 বিন্দুতে, x নট 2 আর কি, x নট হচ্ছে 2, তাহলে আমরা 2 বিন্দুতে প্রত্যেকটা ডেরিভেটিভের মান আমরা বের করে রাখলাম। ফাংশনাল ভ্যালু 2 বিন্দুতে ln 2, ফার্স্ট ডেরিভেটিভ 1/2, সেকেন্ড ডেরিভেটিভ -1/4, থার্ড ডেরিভেটিভ 1/4। তাহলে এই মানগুলো আমরা বের করলাম। এবার দেখো আমাদের যে টেইলর পলিনোমিয়ালের যে ফর্মুলা আমরা জানি, pn সমান কি জানি আমরা, pnx সমান আমরা জানি ফার্স্ট টার্ম হচ্ছে fx নট, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম হচ্ছে
f prime x naught into x minus x naught. থার্ড টার্ম হচ্ছে f ডাবল প্রাইম f naught বিন্দুতে divided by 2 factorial then x minus x naught cube sorry squared. এর পরের টার্ম হচ্ছে f triple prime at x naught divided by 3 factorial then x minus x naught cubed. এরপরে এইভাবে চলবে আর কি। তা আমরা যেহেতু ম্যাক্সিমাম তিনটা নিব এই জন্য আমি আর লিখি নাই। তাহলে দেখো প্রথম টার্ম হচ্ছে শুধুমাত্র এটা p নট যখন তখন একটা, এই যে f2 যেহেতু x নট এর মান 2, তাহলে ln 2 এর মান হচ্ছে ক্যালকুলেটর দিয়ে তুমি চাইলে বের করতে পারো অথবা ln 2 লিখে দিতে পারো, সমস্যা নেই। এটা p1 যখন নিব প্রথম দুইটা, তাহলে মানগুলো বসালাম এখানে বের করা আছে, যা মান বের করলাম তাহলে আমরা এটা পেলাম। p2 হচ্ছে প্রথম তিনটা পদ নিতে হবে, তাহলে প্রথম তিনটা পদ মানগুলো বসাই দিলাম, এটা পেলাম। p3 হচ্ছে প্রথম চারটা পদ, তাহলে আমরা এটা পেলাম। তাহলে এই হচ্ছে আমার চারটা টেইলর পলিনোমিয়াল, ফার্স্ট 4 টেইলর পলিনোমিয়ালস অফ ln x about x সমান 2। বুঝতে পারছো? আমরা ফিগার দেখাই এবার। তুমি যদি ফিগার দেখো, স্যার এই চারটাই কি আনসার? হ্যাঁ এই যে ফিগার দেখো তুমি, এখানে ln x হচ্ছে এই যে অরিজিনাল ফাংশনটা হচ্ছে ব্লু কালার দিয়ে দেখা আছে, ব্লু কালার দিয়ে যেটা দেখানো আছে এটাই হচ্ছে অরিজিনাল ফাংশনটা y। আর যেটা প্রথম যেটা p নট, তা আমরা জানি p নট সমান পেয়েছিলাম ln 2। তো এটা তো তুমি যদি y সমান ln 2, এটা গ্রাফ আঁকলে এরকম প্যারালাল টু x অ্যাক্সিস এই যে অ্যাশ কালার এটা আসবে না, এই যে অ্যাশ কালারের যে গ্রাফটা সেটাই, মানে ln 2 মানে কি অ্যাপ্রক্সিমেটলি কত, ln 2 মানে অ্যাপ্রক্সিমেটলি আমার মনে হয় 0.567 বা যাই হোক আর কি। এই যে দেখো গ্রাফ থেকে আমরা বুঝতে পারি 5 না 0.5 এর চেয়ে বড়, মানে ধরো 7 বা যা হয় আর কি। তাই এই যে অ্যাশ কালারের যে লাইনটা এটাই হচ্ছে আমার p নট। বুঝতে পারছো? তো তুমি দেখো তো p নটটা কি ব্লু কালারের আশেপাশে গেছে, মানে আমি কি বলতে পারি p নটটা হচ্ছে অরিজিনাল ফাংশন y এর গুড একটা অ্যাপ্রক্সিমেশন বলা যাবে, গুড অ্যাপ্রক্সিমেশন অফ y p নট কে কি বলা যাবে? না স্যার, বলা যাবে না, কারণ আকাশ পাতাল ব্যবধান, কোথায় এই যে ব্লু কালারের লাইন আর কোথায় আমার একটা লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আচ্ছা তাহলে ব্লু অ্যাশ কালারটা গেল। এরপরে দেখো এইটা p1, আমার মনে হয় গ্রাফ থেকে আমি যদি হিসাব করি p1 হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা, এটাই হচ্ছে আমার p1 স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে p1 হচ্ছে এই স্ট্রেট লাইনটা। এটাকে কি বলা যাবে গুড অ্যাপ্রক্সিমেশন? যাবে না। একইভাবে তুমি p2 দেখো, p2 একটু ব্যান্ডিং হচ্ছে, এই যে p2 হচ্ছে এটা যেটা একটু ব্যান্ড হইছে, এটা হচ্ছে p2। তাহলে এটা একটু ব্যান্ড হইছে এভাবে, এই যে এখান থেকে স্টার্ট করে একটু ব্যান্ড হচ্ছে, মনে হচ্ছে একটু বোধহয় ব্লু কালারের সাথে একটু একটু ম্যাচ হচ্ছে আর কি। আর p3 যদি নি, এই যে আমার বেগুনি কালার যেটা আছে, এই যে p3 আরেকটু মনে হয় কাছাকাছি যাচ্ছে আর কি। তার মানে আমরা এইটা বলতে পারি, এখান থেকে এই ডিসিশনে আসতে পারি, তুমি টেইলর সিরিজ টেইলর পলিনোমিয়ালে যত বেশি নাম্বার অফ টার্মস নিবা সেটা তত বেশি এই ব্লু কালারের লাইনের সাথে মিলে যাবে, মানে তত বেশি অ্যাপ্রক্সিমেশনটা তত গুড হবে। বুঝতে পারছো আমার কথা? তুমি যদি 10টা পদ নাও যেই অ্যাপ্রক্সিমেশনটা তুমি পাবা, তুমি যদি 20টা পদ নাও আরো গুড অ্যাপ্রক্সিমেশন পাবা কার, অরিজিনাল ফাংশনের সাথে। বাট স্টিল একটা ডিফারেন্স থেকেই যাবে। তুমি যদি 1000 পদ নাও আরো গুড অ্যাপ্রক্সিমেশন পাবা, তুমি যদি 1 লাখ পদ নাও আরো গুড অ্যাপ্রক্সিমেশন পাবে, স্টিল একটা ডিফারেন্স কিন্তু থেকেই যাবে, কারণ এটা অ্যাপ্রক্সিমেশন নট অরিজিনাল ফাংশন। আমার কথা বুঝতে পারছো? স্যার আমরা যখন পি নট গ্রাফ রাখলাম তখন খুব সহজে আঁকতে পারলাম, কিন্তু যখন p3 বা p4 বা p10 বললেন তখন কিভাবে গ্রাফগুলো আঁকবো আমরা? এই যে গ্রাফগুলো আঁকবা তুমি এখানে দেখো, এগুলো তো আসলে কিউবিক ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, এই আর কি, এই যে এই গ্রাফগুলো। জি স্যার। এই আর কি, বুঝতে পারছো? এর উপরটা দেখো, মানে আসলে যখন পাওয়ার বাড়বে আস্তে আস্তে জটিল হবে, এর উপরেরটা আরো একটু ইজি। আমি সেটাই বলতে চাচ্ছি স্যার, পাওয়ার যদি বলে আরো অনেক জটিল হয়ে যায় তখন কিভাবে গ্রাফগুলো আঁকবো আমরা, তাই বলছি। গ্রাফগুলো আঁকবা, তুমি তো আঁকতে জানো না, তোমার গ্রাফ আঁকা তো তোমার ছোটবেলা থেকে শিখে আসছো না কিভাবে গ্রাফ আঁকতে হয়, সেভাবে আঁকবা আর কি, বিন্দু বসিয়ে বসিয়ে গ্রাফ আঁকবা যদি দরকার হয় আর কি। ওকে স্যার একটু ডিস্টার্ব করি স্যার, অনেকে স্যার এখন ঢুকতে চাইতেছে স্যার, আপনার মানে আইডিটা বলে ইনভ্যালিড দেখাচ্ছে স্যার। ওরা আমার মনে হয় ওই যে বললাম না সেকশন এ একটা দিচ্ছে, ওদেরকে বলো বি এরটা দিতে, ইনভ্যালিড দেখাবে তো একটা দিলে।
স্যার আমি 2বার করে দিছি তারপরে বলতেছি ইনভ্যালিড। আচ্ছা ওরা না পারলে আর কি করা, জোর আমারও ইনভালিড আসছে, এরপরে আবার ঠিকই হয়েছে। আনতে পারবে না, ভুল করতেছে আর কি হয়তো বা। এতগুলো স্টুডেন্ট জয়েন করলো, ওদের কি সমস্যা? অলরেডি 56 আছে এখন। আচ্ছা তাহলে আমরা যেটা বলতে পারি, আমাদের যদি নাম্বার অফ টার্মস যদি বেশি হয় তাহলে আমরা কি করতে পারবো, আমরা কিন্তু গুড অ্যাপ্রক্সিমেশন পাবো আর কি। আর আদারওয়াইজ আমরা আমাদের অ্যাপ্রক্সিমেশনটা অত ভালো হবে না, বাট স্টিল অ্যাপ্রক্সিমেশন আর অরিজিনাল ফাংশনের মধ্যে একটা পার্থক্য কিন্তু থেকেই যাবে। আচ্ছা তারপরে দেখো, এই যে যেটা পার্থক্য থাকবে তাকে আমরা বলবো রিমাইন্ডার। এটাই হচ্ছে সেই রিমাইন্ডার, যেটা হচ্ছে আসলে এই যে আমি বললাম দুইটার মধ্যে একটা পার্থক্য থেকেই যাবে, এটাই হচ্ছে সেই পার্থক্যটা। দেখো এটা হচ্ছে অরিজিনাল ফাংশন আর এটা হচ্ছে তার টেইলর পলিনোমিয়াল। তো টেইলর পলিনোমিয়াল তো নাম্বার অফ টার্মস হচ্ছে ফাইনাইট, তাহলে এটা একটা অ্যাপ্রক্সিমেটেড রেজাল্ট। তাহলে অরিজিনাল ফাংশন থেকে যদি সেই অ্যাপ্রক্সিমেশন তুমি বিয়োগ করো, একটা রিমাইন্ডার কিন্তু থাকবে। এটাই হচ্ছে সেই আরএন, যেটাকে আমরা nth রিমাইন্ডার বলবো আর কি। এই যে অরিজিনাল ফাংশন আর এটা হচ্ছে তার টেইলর পলিনোমিয়াল। টেইলর পলিনোমিয়ালের নাম্বার অফ টার্মস কয়টা দেখো, 0 থেকে n পর্যন্ত n+1 সংখ্যক টার্ম। তাহলে একটা পার্থক্য থাকবে, সেই পার্থক্যকে আমরা বলবো রিমাইন্ডার। তো আমি যদি এটাকে পক্ষান্তর করে লিখি, f(x) সমান লিখতে পারবো কিভাবে? তাহলে f(x) সমান যদি লিখতে চাই, আমার হবে pn প্লাস রিমাইন্ডার। তার মানে আমার পলিনোমিয়ালের সাথে যদি সেই রিমাইন্ডারটা আমি যোগ করে দিই, তাহলে আমার অরিজিনাল ফাংশনটা পেয়ে যাব আমরা। এই যে এটাই হচ্ছে আমার পলিনোমিয়াল, এটা হচ্ছে সেই রিমাইন্ডার যেটা মিসিং ছিল আর কি, যেটা কম থাকে সব সময়। অ্যাপ্রক্সিমেট করলে তো একটা জিনিস কম থাকে, যেটা অ্যাড করলে অরিজিনাল ফাংশনের সমান হয়ে যাবে। এখন দেখো, যদি আমি নাম্বার অফ টার্মস যদি বাড়াতে থাকি, আমি এই যে তোমাকে বললাম আমি 10টা নিব, 20টা নিব, 1টা নিব, 100টা নিব, 1 লক্ষটা নিব, 1 কোটিটা নিব, এভাবে যদি আমি নাম্বার অফ টার্মস যদি টেন্ডস টু ইনফিনিটি করে দিই, তখন দেখা যাবে এই যে রিমাইন্ডারটা আস্তে আস্তে কমতে কমতে একটা পর্যায়ে গিয়ে 0 হয়ে যাবে। তখন আমার কিন্তু এই যে এটা আর পলিনোমিয়াল থাকবে না, নাম্বার অফ টার্মস আর ফাইনাইট থাকবে না, যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি করে দিলাম, 0 টু ইনফিনিটি হয়ে যাবে। তখন নাম্বার অফ টার্মস হবে ইনফাইনাইট, তখন সেটাকে বলবো আমরা টেইলর সিরিজ। টেইলর পলিনোমিয়াল বিকামস টেইলর সিরিজ হয়ে যাবে সেক্ষেত্রে তখন। আমি সেটা দেখাই, এই যে এখানে আছে আমার, এই যে এটাই হচ্ছে সেই থিওরেম। যে থিওরেমে কি বলা আছে, এখানে বলা আছে যদি f(x) যদি এটা হয়, এটা হচ্ছে টেইলর, আসলে এটা অন্য একটা বই থেকে নেওয়ার জন্য tn ইউজ করছে তারা, এটা হচ্ছে আসলে টেইলর পলিনোমিয়াল, nth টেইলর পলিনোমিয়াল, আর এটা হচ্ছে nth রিমাইন্ডার। এই যে বলা আছে যেখানে tn হচ্ছে nth টেইলর পলিনোমিয়াল of f at a বিন্দুতে, ওই আগের বইতে দেওয়া ছিল x0 দেওয়া ছিল, এটা একই কথা, x0 আর a। তাহলে দেখো, যদি আমরা কোনো একটা ফাংশনকে টেইলর পলিনোমিয়াল প্লাস রিমাইন্ডার এভাবে যদি লিখি, এবং যদি আমরা n টেন্ডস টু ইনফিনিটি করলে রিমাইন্ডার 0 পাই, এই যে n টেন্ডস টু ইনফিনিটির জন্য যদি রিমাইন্ডারটা 0 হয়ে যায় এই ইন্টারভ্যালের জন্য, তখন আমরা বলবো f is equal to the sum of its টেইলর সিরিজ। দেখো টেইলর পলিনোমিয়ালটা এখন টেইলর সিরিজ হয়ে যাচ্ছে। তো এই ইন্টারভ্যালের ব্যাপারটা আমি একটু বলি। একটা সিরিজ কিন্তু কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট হয় কখন? তোমরা কি জানো কনভার্জেন্ট কাকে বলে? সিরিজের কনভার্জেন্সি কি? একটা সিরিজকে কখন কনভার্জেন্ট বলা হয়? অভিসারী। দেখো এই সিরিজটা খেয়াল করো, দেখো তো আমি যদি এটা যোগফল বের করি, আমার তো ফর্মুলা a বাই 1 মাইনাস r, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমার a হচ্ছে প্রথম পদ, r মানে হচ্ছে আমার রেশিও, কমন রেশিও, তাহলে আমরা পাচ্ছি 2। তাহলে দেখো আমরা নাম্বার অফ টার্মস কিন্তু ইনফাইনাইট ছিল, মানে অসীম সংখ্যক পদ যোগ করলাম, রেজাল্ট পেলাম সসীম। তাহলে অসীম সংখ্যক পদের যোগফল যদি সসীম হয়, সেই সিরিজটাকে বলা হয় কনভার্জেন্ট বা অভিসারী। এই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ। আর দেখো অসীম সংখ্যক পদের যোগফল যদি অসীম হয়, কোনটা স্বাভাবিক বলতো? অসীম সংখ্যক পদের যোগফল অসীম হওয়াটা স্বাভাবিক নাকি সসীম হওয়াটা স্বাভাবিক? অসীম হওয়াটাই স্বাভাবিক। যে কোনো বাচ্চাকেও যদি জিজ্ঞেস করা হয় এটা যোগফল, সে বলবে অসীমই বলবে। তাহলে এইটা হচ্ছে ডাইভার্জেন্ট। এই জন্য ম্যাথমেটিশিয়ানদের এটা নিয়ে যেটা স্বাভাবিক আর কি, এটা তো নর্মাল, এটা নিয়ে তেমন কোনো আগ্রহ নাই। যত আগ্রহ এই যে কনভার্জেন্ট সিরিজ নিয়ে, কারণ এটাই ইন্টারেস্টিং। তুমি দেখো নাম্বার অফ টার্ম ইনফাইনাইট, অসীম সংখ্যক পদের যোগফল, বাট রেজাল্ট সসীম, এটাকে বলা হয় কনভার্জেন্ট সিরিজ।
আর যদি অসীম সংখ্যক পদের যোগফল অসীম হয় তাহলে এটা ডাইভার্জেন্ট সিরিজ। তাহলে একটা সিরিজ কনভার্জেন্ট ডাইভার্জেন্ট কিন্তু একটা ব্যাপার আছে, মানে সব মানের জন্য হয় নাকি কিছু মানের জন্য। যেমন ধরো এই যে এই মান, এই সিরিজটা আমরা লিখতে পারি 1 - x ইনভার্স। এই যে সিরিজটা তোমরা জানো, এটা সিরিজ আকারে যদি আমরা ম্যাকলরিন সিরিজ আকারে যদি এক্সপান্ড করি আমরা পাবো 1 + x + x স্কয়ার প্লাস এইভাবে পাবো আমরা। তো এই সিরিজটা কি x এর সব মানের জন্য সত্য না কিছু মানের জন্য সত্য? কিছু মানের জন্য। যেমন আমরা দেখি এই যে x এর মান 2 বসাও, এটা কি অবস্থা আমি দেখি। x এর মান 2 বসালে বাম পাশে পাচ্ছি আমরা -1 আর ডান পাশে পাচ্ছি 1 + 2 + 2 স্কয়ার প্লাস। এটা কি সমান হচ্ছে? তোমার কি মনে হয়? এটা সমান হবে না, কারণ একটা হচ্ছে -1 আর একটা অসীম। -1 কখনো অসীমের সমান হয় না। তাহলে এটা তাহলে কি পাচ্ছি আমরা, এটা এই সিরিজটা ভ্যালিড না যদি x এর মান 2 হয়। তার মানে কি x এর মান 2 এর জন্য এই সিরিজটা আসলে ডাইভার্জেন্ট। তাহলে কনভার্জেন্ট কার জন্য আমরা জানি এই সিরিজটা যখন আমরা পড়েছিলাম এরকম একটা ইন্টারভ্যাল ছিল, এই ইন্টারভ্যালের জন্যই কিন্তু এই সিরিজটা কনভার্জেন্ট। বুঝতে পারছো? এই ইন্টারভ্যালের জন্য এই সিরিজটা কনভার্জেন্ট। এর মধ্যবর্তী মানগুলো যদি তুমি এখানে বসাও তুমি কি পাবা? তুমি সিরিজটা কনভার্জেন্ট পাবা। আদারওয়াইজ সিরিজটা কিন্তু এরকম অ্যাবসার্ড রেজাল্টই তোমাকে দিবে, ডাইভার্জেন্ট রেজাল্ট পাবা তুমি। তাহলে এই যে একটা ইন্টারভ্যাল থাকে, এই জন্য এই যে ইন্টারভ্যালের ব্যাপারটা এটাই, মানে একটা ইন্টারভ্যালের মধ্যেই কনভার্জেন্ট হবে। আসলে একটা ইন্টারভ্যালের মধ্যেই কনভার্জেন্ট হবে। এই ইন্টারভ্যালের বাইরে গেলে, যেই তুমি এই ইন্টারভ্যালের বাইরে যাবা, যেমন এই যে আমি 2 বসালাম বাইরের একটা বিন্দু, সেক্ষেত্রে সিরিজ বিকামস ডাইভার্জেন্ট। ওকে, দেখো আমি যেটা বললাম আর কি এতক্ষণ সেটাই এখানে বলা আছে। যদি আমাদের নাম্বার অফ টার্মস যদি ইনফাইনাইট হয়ে যায়, মানে রিমাইন্ডার যদি 0 হয়ে যায় and tends to infinity হলে, and tends to infinity হলে যদি রিমাইন্ডার যদি tends to infinity 0 হয়ে যায়, তখন আমরা সেটা কি পাবো? তখন আমরা টেইলর সিরিজ পাবো। পলিনোমিয়াল বিকামস টেইলর সিরিজ। দেখো এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে, এখন n পর্যন্ত না, এখন ইনফিনিটি পর্যন্ত, কারণ n ইনফিনিটি পর্যন্ত। আর এখানে নাম্বার অফ টার্ম দেখো তুমি একদম এখানে চলতেই আছে, ডট 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 চলতেই আছে, এখানে শেষ নাই কোনো। যেটা আমরা পলিনোমিয়াল লিখেছিলাম ওখানে একটা লাস্ট টার্ম ছিল পাওয়ার n দিয়ে, এখানে কিন্তু এটা অসীম। তাহলে এটাকে বলা হচ্ছে টেইলর সিরিজ অফ f about x = x0। এই যে এখানে x0 বিন্দুর জন্য, x - x0, x0 বিন্দুর জন্য হিসাব সব x0 বিন্দুর জন্য। আর এটা সামেশন আকারে লেখা আর কি। এই যে ইনফাইনাইট সিরিজটাকে আমি চাইলে সামেশন আকারে লিখতে পারবো। তুমি মিলাই দেখতে পারো, সামেশন আকারে যদি r এর মান 0 বসাও, সরি k এর মান যদি 0 বসাও এই টার্মটা আসবে, k এর মান 1 বসালে এটা আসবে, k এর মান 2 বসালে এটা আসবে, এভাবে প্রত্যেকটা টার্ম মিলবে। এই জন্য এটাকে আমরা চাইলে সামেশন ফর্মে লিখতে পারবো। একটা স্পেশাল কেস দেখো, আমরা তো এখানে x0 এর জন্য বলছি, x0 এর সাপেক্ষে x0 যদি 0 হয়ে যায় তখন সিরিজটা এরকম হবে। এই সিরিজটা তোমাদের পরিচিত, তোমরা ইন্টারমিডিয়েটে করে আসছো। এটা কি সিরিজ বলো তো? এটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ। মানে 0 বিন্দুর যদি করি আমরা সেটা হবে ম্যাকলরিন সিরিজ। সেক্ষেত্রে সিরিজে টার্মগুলো কেমন হবে? x এর বিভিন্ন পাওয়ার থাকবে। এই যে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, মানে x এর অ্যাসেন্ডিং পাওয়ার আকারেই হবে সিরিজটা। যেমন এই যে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ম্যাকলরিন সিরিজ কি জানি আমরা? 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে। দেখো সবগুলো কিন্তু x এর পাওয়ার, x এর পাওয়ার আকারে যে সিরিজ তাকে বলি আমরা ম্যাকলরিন সিরিজ, কারণ সেখানে x0 0। এই যে শুধু x মানে আসলে ব্যাপারটা এরকম না, শুধু x মানে কি x - 0 আর কি, আর x² মানে কি x - 0²। তো তুমি এই যে টেইলরের সাথে কম্পেয়ার করো, এটা হচ্ছে টেইলর। দেখো টেইলরের সাথে কম্পেয়ার করলে এখানে x0 এর মান কি 0। এই কারণে আমরা বলতে পারি তাহলে ম্যাকলরিন সিরিজটা আসলে একটা স্পেশাল কেস অফ টেইলর সিরিজ। মানে টেইলর সিরিজটা অনেক অনেক বেশি জেনারেলাইজড। টেইলর সিরিজটা হচ্ছে জেনারেল কেস, আর ম্যাকলরিন সিরিজটা হচ্ছে তার একটা পার্টিকুলার কেস, when x0 = 0। মানে 0 বিন্দুর সাপেক্ষে হলে ম্যাকলরিন সিরিজ, আর 0 ছাড়া অন্য কোনো বিন্দুর সাপেক্ষে হলে টেইলর সিরিজ। এরপরে দেখো এই যে রেডিয়াস অফ কনভার্জেন্স, যেটা আমি তোমাকে বললাম, একটা সিরিজ, এই যে দেখো আসলে একটা সিরিজ মানে এই যে ফর এনি সিরিজ এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু। আমি ফিগার দিয়েই তোমাকে বুঝাবো ব্যাপারটা। মানে যে কোনো এই যে নিচে যে 3টা কেস থেকে যে কোনো একটা কেস ঘটবে, কোনো একটা সিরিজের ক্ষেত্রে নিচের 3টা কেস থেকে একটা কেসই হবে। 3টা কেস কি একটু বুঝো।
কোন একটা সিরিজ দেখো শুধুমাত্র একটা বিন্দুতে কনভার্জেন্ট, কেবলমাত্র একটা বিন্দুতেই কনভার্জেন্ট, এর বাইরের অন্য বিন্দুতে এক্স এর মান হিসেবে অন্য বিন্দু বসাও ডাইভার্জেন্ট। আর এটা আমরা কিন্তু ম্যাকলরিন সিরিজের জন্য দেখাচ্ছি, এগুলো কিন্তু সবগুলো ম্যাকলরিন সিরিজের জন্য, ম্যাকলরিন সিরিজের জন্য। তাহলে শুধুমাত্র একটা বিন্দুতে যদি কনভার্জেন্ট হয়, মনে করো এক্স এর মান 0 হলে ওই সমীকরণটা বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। এই যে আমি একটু আগে যেটা এক্স এর মান 2 এর জন্য দেখিয়েছিলাম, ওই ধরনের আর কি একটা সিরিজ এক্স সমান 0 এর জন্যই ট্রু শুধুমাত্র, তখন আমরা বলবো রেডিয়াস, তখন এখানে কি কোনো রেডিয়াস ক্রিয়েট হচ্ছে, কোনো সার্কেল ড্র করা যাচ্ছে এখানে? একটা বিন্দু শুধু, তাহলে রেডিয়াস কত? একটা বিন্দু হলে রেডিয়াস 0। তাহলে যদি কোনো একটা সিরিজ শুধুমাত্র একটা বিন্দুর জন্য ট্রু হয়, তখন আমরা বলবো রেডিয়াস অফ কনভার্জেন্ট 0। সেকেন্ড কেস দেখো, এখানে পুরো লাইনটার জন্যই কনভার্জেন্ট, মানে এক্স এর মান সব হতে পারবে, এক্স এর সব মানের জন্যই কিন্তু সিরিজটা কনভার্জেন্ট। তাহলে তখন রেডিয়াস কি? তুমি যদি 0 থেকে যদি আবার রেডিয়াস মাপো, রেডিয়াস কি শেষ আছে কোনো? ইনফিনিটি। রেডিয়াস অফ কনভার্জেন্ট ইনফিনিটি। আর এটা দেখো, এটা একটা ফাইনাইট একটা ইন্টারভ্যাল, এটা হচ্ছে আসলে এই ইন্টারভ্যালটা আর কি -r থেকে r, অথবা আমরা তাকে এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এটা 0 থেকে r পর্যন্ত সামনের দিকে, আবার এইদিকেও আছে, তার এর বাইরে আবার ডাইভার্জেন্ট। এই যে দেখো ডাইভার্জেন্ট, এর বাইরের বিন্দুগুলোর জন্য ডাইভার্জেন্ট, এগুলোর জন্য ডাইভার্জেন্ট, এগুলোর জন্য ডাইভার্জেন্ট, এইগুলো ব্লু কালার যেটা, এটা কনভার্জেন্ট। তাহলে দেখো এই সিরিজটা, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্ট কত? এখান থেকে যদি তুমি হিসাব করো, রেডিয়াস হিসাব করো, কত পাবা? আর এই দূরত্বটা আর আমরা মেজার করব 0 থেকে। ম্যাকলরিন সিরিজে সবসময় মেজার করবা 0 থেকে, আর টেইলর সিরিজে মেজার করবে x0 থেকে। x0 কি হবে? 0 ছাড়া অন্য বিন্দু, x0 থেকে হলে টেইলর, আর 0 থেকে স্টার্ট করলে হচ্ছে ম্যাকলরিন। তাহলে কোন একটা সিরিজের ক্ষেত্রে এই তিনটা ঘটনা ঘটবে, যে কোনো একটা, হয় রেডিয়াস অফ কনভার্জেন্স 0, না হয় ইনফিনিটি, না হয় r। এই যে দেখো, এটা ছিল ম্যাকলরিনের জন্য, আমি বলছি এটা ম্যাকলরিনের জন্য। তুমি টেইলরের জন্য কি হয় তুমি এখন দেখতে পাবা। দেখো এক্স্যাক্টলি সেম জিনিস টেইলরের জন্য। দেখো এই যে x0 বিন্দুতে শুধুমাত্র একটা বিন্দুতে কনভার্জেন্ট, বাকি বিন্দুগুলোতে ডাইভার্জেন্ট, রেডিয়াস অফ কনভার্জেন্ট হচ্ছে তাহলে 0। এটা হচ্ছে সব মানের জন্য কনভার্জেন্ট, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্ট ইনফিনিটি। আর এটা হচ্ছে কি বিন্দুতে? x0 থেকে r সামনে আর r পেছনে, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্ট হচ্ছে এজন্য r। তাহলে এটা কার জন্য? এগুলো হচ্ছে টেইলরের ক্ষেত্রে, টেইলর সিরিজের জন্য। আচ্ছা, এবার আমরা দেখো এই যে কনভার্জেন্সি টেস্ট করার জন্য একটা রেশিও টেস্ট আছে, আমরা সেই টেস্টটা একটু ডিসকাস করি। এই হচ্ছে কনভার্জেন্সি টেস্টের জন্য রেশিও টেস্ট। একটা সিরিজ কি কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট, তুমি সেটা টেস্ট করতে পারবা বাই দ্য হেল্প অফ দিস রেশিও টেস্ট। কিভাবে টেস্ট করব? দেখো আমরা n+1 তম পদ ডিভাইড বাই n তম পদ ভাগ করব, আমরা ভাগ করে তার রেশিও নিব, তার লিমিট নিব n টেন্ডস টু ইনফিনিটি হলে। যদি সেই মানটা যদি 1 এর চেয়ে ছোট হয়, তাহলে বলবো আমরা সিরিজটা কনভার্জেন্ট। যদি সেই মানটা, যদি এই যে লিমিটের মানটা যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে ডাইভার্জেন্ট। আর যদি ইকুয়াল 1 হয়ে যায়, তাহলে এই টেস্টটা কোনো রেজাল্ট দিবে না, এই টেস্ট ইজ ইনকনক্লুসিভ। এটা কনভার্জেন্টও হতে পারে, ডাইভার্জেন্টও হতে পারে, তখন আমাদের ফার্দার অন্য টেস্টে যেতে হবে। তো আমরা অন্য টেস্ট নিয়ে ডিসকাস করব না, আমরা রেশিও টেস্টেই থাকবো। এই জন্য আমরা যে প্রবলেমগুলো ডিসকাস করবো সেগুলো হয় কনভার্জেন্ট না হয় ডাইভার্জেন্ট, এর মধ্যেই পাবো আর কি। এই কেসটা আমরা আপাতত ডিসকাস করবো না, এটা হায়ার টেস্টে যেতে হবে, সেগুলো আমাদের স্কোপের বাইরে আর কি, আমি এই জন্য দেখাচ্ছি না। তাহলে এই জিনিসটা তুমি একটু বোঝার চেষ্টা করো। এই যে মনে করো একটা সিরিজ 1 + ½ + 1/4 + 1/8। দেখো আমি পরের পদ থেকে আগের পদের ভাগফল নিচ্ছি, আমি পরের পদ থেকে আগের পদের ভাগফল। তাহলে আমার লেস দেন 1 হওয়া মানে কি? আস্তে আস্তে পদগুলো ছোট হওয়া না? এই রেশিওটা লেস দেন 1 হওয়া মানে কি? আস্তে আস্তে সামনের দিকে যখন যাব পদের মানগুলো ছোট হবে, তাই না? এই ধরনের সিরিজই তো কনভার্জেন্ট হয়, কারণ ছোট হতে হতে একটা পর্যায়ে গিয়ে 0 হয়ে যাবে, তখন সে আর মানে যোগ করলেও আমার যে সামটা আছে এখানে কোনো আর প্রভাব ফেলবে না। এই কারণেই কনভার্জেন্ট, বুঝতে পারছো? মানে আমরা ইনটুইশন থেকে বলতে পারি এই যে এই রেজাল্টটা আসলে ট্রু। সিমিলারলি দেখো 1 এর চেয়ে বড় হওয়া মানে কি? যত সামনের দিকে যাব তত
বড় হতে থাকবে, তাই না? এই যে দেখো 4/3 1 পয়েন্ট সামথিং। আর দেখো এই যে এগুলো দেখো হাফ বাই 1 হাফ বা 0.1 মানে 1 এর চেয়ে বড়। বুঝতে পারছো? এটা হচ্ছে 1 এর চেয়ে ছোট, সরি এটা ছিল 1 এর চেয়ে ছোট আর এটা 1 এর চেয়ে বড়। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো কিনা সবাই? এই রেজাল্টটা বুঝতে পারছো এখন? জি স্যার। আমার মনে হয় আমরা একটা প্রবলেমে যাই এবার। স্যার n টেন্ডস টু ইনফিনিটি, এটা স্যার যদি মাইনাসে সম্বলিত থাকতো তাহলে কি হতো? টি মাইনাস সরি, মাইনাস প্লাস মিলায় হইতো, তখন কনভার্জেন্ট টেস্ট কেমনে করতে? আমরা যে টেস্টটা শিখছি রেশিও টেস্ট, এটার মধ্যে হলে আমরা দেখাবো আর কি, এর বাইরের গুলো আমরা দেখাবো না, কারণ একটা সিরিজ কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট, এই যে বললাম এখানে 1 হয়ে গেলে এই টেস্ট ফেল, তখন তোমার আরো টেস্টে যেতে হবে, বিভিন্ন টেস্ট আছে, অনেকগুলো টেস্ট আছে, তারপরে তুমি ওই টেস্টও যদি ফেল করে আরো হায়ার টেস্টে যেতে হবে। তো এখানে টেস্ট অসংখ্য টেস্ট, আসলে একটা সিরিজের কনভার্জেন্সি ডাইভার্জেন্সি টেস্ট করার জন্য অনেকগুলো টেস্ট আছে, তা আমরা তো সব দেখাচ্ছি না, বুঝো নাই? তুমি যেগুলো বললা সেগুলোর ক্ষেত্রে আমার অন্য টেস্টে যেতে হবে, আমি দেখাবো শুধুমাত্র কমন যেটা সবচেয়ে সহজ যে টেস্ট রেশিও টেস্ট সেগুলোই। এই যে এই প্রবলেমটা তুমি খেয়াল করো, এটা হচ্ছে e⁴x কে টেইলর সিরিজে এক্সপান্ড করতে হবে a সমান 2 এর সাপেক্ষে, তার মানে প্রত্যেকটা টার্মে x - 2 এর বিভিন্ন পাওয়ার থাকবে, x - 2 এর বিভিন্ন পাওয়ার আকারে আমার এক্সপান্ড করতে হবে আর কি, যেহেতু বলা আছে এখানে a সমান 2। আচ্ছা, তো তুমি জানো এখানে e⁴x এমন একটা ফাংশন যে যাকে আমরা যতবারই ডিফারেন্সিয়েট করি n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করলেও কি হবে? e⁴x হবে, তাই না? এই জন্য তুমি যখন 2 বিন্দুতে যখন মান নিবা e স্কয়ারই হবে আর কি, x এর মান যদি তুমি 2 বসাও এখানে e স্কয়ার হবে। ওকে, তাহলে তুমি যদি আবার টেইলর সিরিজ, আমরা জানি এটাই হচ্ছে আমার টেইলর সিরিজ, আমি এটা যদি মান যদি বসাই দিই আমরা পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমার টেইলর সিরিজ। তো এটা কি কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট? এবং কনভার্জেন্ট হলে এটা কার জন্য কনভার্জেন্ট আমরা বের করব, এই যে রেডিয়াস অফ কনভার্জেন্ট বের করার জন্য আমরা রেশিও টেস্টের হেল্প নিব। এটা এরা করে নাই, তোমরা এই কাজটা করবা, রেশিও টেস্ট অ্যাপ্লাই করবা তোমরা। রেশিও টেস্ট অ্যাপ্লাই করে এরা কনক্লুশনে আসলো কি, এটা কনভার্জেন্ট ফর অল এক্স। অল এক্স হলে রেডিয়াস অফ কনভার্জেন্ট কি হয়? ইনফিনিটি হয়। তো তুমি, আমি যদি তোমাদের একটু এটা হিন্টস দিই, তুমি কি করবে দেখো, এটা এটার সাথে n+1 নিবা, n+1 n+1 ডিভাইড বাই কি নিবা? এটাই, মানে আমরা জানি না n+1 তম পদ ডিভাইড বাই an, এটাই তো আমরা নিব, তাই না? তো তুমি যদি রেশিও নাও, একটাকে একটা দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে তুমি আমার মনে হয় আলটিমেটলি কি পাবা? এই দেখবে যে x - 2 ডিভাইড বাই n+1 এরকম কিছু একটা আসবে হয়তো। এবার তুমি যদি এটা লিমিট নাও, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নাও, এটা দেখো তো এটা সবার জন্য 0 না রেজাল্টটা? কারণ n+1 ইনফিনিটি +1 তো ইনফিনিটি, তাহলে সামথিং বাই ইনফিনিটি কি হবে? অলওয়েজ 0 হবে। এটা লেস দ্যান 1 না? তো এখন দেখো এটা কি, এই যে 0 হচ্ছে এটা কি x এর একটা দুইটা মানের জন্য না সব মানের জন্য 0 হচ্ছে এই লিমিট? মানের জন্য। সব মানের জন্য। সব মানের জন্য হলে তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স ইনফিনিটি। 0 না, রেডিয়াস অফ কনভার্জেন্স 0 হচ্ছে যদি শুধু একটা মানের জন্য হয়। এই যে একটা মানের জন্য হলে তুমি কি আর কোনো রেডিয়াস পাবা এখানে? পাবা না। না, সব মানের জন্য হলে রেডিয়াস অফ কনভার্জেন্স 0 কেমনে? ইনফিনিটি। তারপরের প্রবলেমে যাও, এই যে দেখো এটা আসলে একটা ফাইনাইট সিরিজ হবে। কেন ফাইনাইট সিরিজ হবে? কারণ আমার ফাংশনটা হচ্ছে একটা পলিনোমিয়াল, এখানে কোয়েশ্চনটা দেওয়া নাই, এটা আসলে সরাসরি আনসারটাই, এই কোয়েশ্চন হচ্ছে এইটাই, f(x) সমান হচ্ছে পলিনোমিয়াল একটা x⁴ - 3x² + 1, আর কোন বিন্দুর সাপেক্ষে? এখানে a সমান দেওয়া আছে 1 বিন্দুর সাপেক্ষে। তার মানে তোমার এমন একটা সিরিজে এক্সপান্ড করতে হবে যে সিরিজে টার্মগুলো হবে এই ধরনের, x - 1 এর বিভিন্ন পাওয়ার, এই x - 1 থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভ লাগবে, সেকেন্ড ডেরিভেটিভ,
তো এটা দেখো এখানে এই সিরিজে নাম্বার অফ টার্মস ফাইনাইট কেন হয়ে যাচ্ছে, কেন নাম্বার অফ টার্মস ফাইনাইট, এটা কেন ইনফাইনাইট সিরিজ হচ্ছে না? কারণ হচ্ছে এটা যেহেতু একটা পলিনোমিয়াল ফাংশন, এটা ফাইনাইট সংখ্যক বার ডিফারেন্সিয়েবল। একটা পর্যায়ে গিয়ে দেখো ডিফারেন্সিয়েট করতে করতে এই যে 4 বার ডিফারেন্সিয়েট করতে গিয়ে 24 হয়ে গেল, 5 বার থেকে 0 হওয়া স্টার্ট করলো, তাহলে এর পরের যে পদগুলো সেগুলো কিন্তু আসলে 0। এইজন্য নাম্বার অফ টার্মস এখানে ফাইনাইট। তাহলে পলিনোমিয়াল যদি হয় নাম্বার অফ টার্মস হবে ফাইনাইট। দেখো এই যে আমি বলছি আমরা একটা সিরিজে এক্সপ্যান্ড করব, যে সিরিজে প্রত্যেকটা টার্ম হবে x-1 এর বিভিন্ন পাওয়ার। দেখো এই যে x-1 এর পাওয়ার 1, x-1 এর পাওয়ার 2, 3, 4, 8, আর সামনে যেটা কনস্ট্যান্ট এটা বলতে পারি আমরা x-1 এর পাওয়ার 0। তাহলে আমরা কি লিখলাম, আমরা এই যে x⁴ - 3x² + 1 এটাকে আমরা এইভাবে লিখলাম, যেটাকে বলতেছে আমরা টেইলর সিরিজ আকারে আমরা লিখলাম। তো এখন বলো এটা কি? এটা তো ফাইনাইট সিরিজ। একটা জিনিস মনে রাখবা, ফাইনাইট সিরিজ অলওয়েজ কনভার্জেন্ট। ডাইভারজেন্সের ব্যাপার আসবে সিরিজটা যদি ইনফাইনাইট হয়, কারণ ইনফাইনাইট সিরিজ কনভার্জেন্টও হতে পারে, ডাইভারজেন্টও হতে পারে। ফাইনাইট সিরিজ অলওয়েজ কনভার্জেন্ট। ফাইনাইট সিরিজ মানে কি? সসীম সংখ্যক পদ। তো সসীম সংখ্যক পদের যোগফল কি কখনো অসীম হয়? অলওয়েজ সসীম হবে, রাইট? এই যে নিচের কথাটা বলা আছে, a finite series converges for all x। একটা ফাইনাইট সিরিজ অলওয়েজ কনভার্জেন্ট। x এর সব মানের জন্য বলাতে রেডিয়াস অফ কনভার্জেন্স কি হয়ে গেল? ইনফিনিটি হয়ে গেল। এরপরের প্রবলেমটা দেখো, এই ফাংশনটা হচ্ছে আমার ln x, fx সমান ln x, আর বিন্দুটা হচ্ছে 2 বিন্দু, এই যে এখানে 2 বলা আছে, এ হচ্ছে 2, তাহলে 2 বিন্দুর সাপেক্ষে করতে হবে। তাহলে আমার এটা আমরা বিভিন্ন ডেরিভেটিভ বের করি। এখানে আমার ডেরিভেটিভ আমরা নিব বেশ কয়েকটা, 3-4টা নিলে হয়, এখানে 5টা নিল। তাহলে 2 বিন্দুতে সেই ডেরিভেটিভ গুলোর মানও বের করা আছে। তাহলে আমরা ফর্মুলা জানি, এই হচ্ছে আমার টেইলর সিরিজ। জাস্ট আমি ফর্মুলার মধ্যে এই যে মান যেগুলো ক্যালকুলেট করলাম সেগুলো বসাই দিলাম, তাহলে আমরা এরকম পেলাম। এরপরে আমরা দেখো সামেশন আকারে লিখলাম, পরেরটা প্রথমটা বাইরে রাখলাম, কারণ প্রথমটা ছাড়া বাকিগুলো একটা প্যাটার্ন, মানে এই প্যাটার্নটা ফলো করে, এই জন্য আমরা এটাকে সামেশন আকারে লিখলাম আর কি, এইটা। এরপরে দেখো এবার আমরা রেশিও টেস্টে আসি। রেশিও টেস্ট হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n+1 ডিভাইড বাই n। তাহলে এটা তো n এর জন্য, পাওয়ার n এর জন্য। তাহলে তুমি যদি n+1 বসাও তাহলে কি হয়ে যাবে? n+1 হয়ে যাবে n+2, আর n হয়ে যাবে n+1, n হয়ে যাবে n+1, n হয়ে যাবে n+1 ডিভাইড বাই an। an মানে এটা হুবহু, এটা পুরাটাই হচ্ছে an যা আছে তা। তাহলে ভাগ করলাম, কাটাকাটি গিয়ে ফাইনালি আমার থাকে এই লিমিটটা। এই লিমিট থেকে আমরা এটাকে বাইরে নিয়ে আসলাম, কারণ এখানে কোনো n নাই, লিমিট হচ্ছে n এর, এটাকে আমরা বাইরে রাখলাম। তাহলে লিমিট যদি আমি এবার এখানে যদি প্রয়োগ করি, আমি এটাকে একটু সিম্পলিফাই করে লিখতে পারি। আমি নিচ থেকে যদি n কমন নিই, 1+1/n লেখা যাবে তাকে, তাহলে n ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1/1 + 1/n। তো এখানে যদি n টেন্ডস টু ইনফিনিটি বসাও কি অবস্থা হয়? n এর মান ইনফিনিটি বসালে 1 স্যার 1 হয় স্যার। হ্যাঁ, তাহলে this limit becomes 1। তাহলে থাকে শুধুমাত্র এইটাই, x-2 পরম মান ডিভাইড বাই 2। হ্যাঁ, এটাই থাকে। এখন আমাদের কনভার্জেন্টের জন্য এটা কি হতে হবে? অ্যাকর্ডিং টু রেশিও টেস্ট এটা সমান, এটা লেস দেন 1 হতে হবে কনভার্জেন্ট হতে হলে, এটা আমরা জানি। এটা যদি লেস দেন 1 হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট হবে। তাহলে এটা লেস দেন 1 হওয়া মানে হচ্ছে আসলে এটা লেস দেন 2 হওয়া। ক্লিয়ার? তাহলে এবার বলো রেডিয়াস অফ কনভার্জেন্ট কত? এখান থেকে রেডিয়াস অফ কনভার্জেন্ট কত বলো? 2 না? হলো স্যার। কারণ তুমি এখন মেজার করবা কোন জায়গায়, কোন বিন্দু থেকে মেজার করবা? এখানে প্রশ্নে বলা আছে a বিন্দু a সমান 2 এর জন্য, তাহলে 2 বিন্দু থেকে মেজারমেন্টটা শুরু করবা। এই যে দেখো 2 বিন্দু থেকে হিসাবটা করবা তুমি। 2, 3, 4, 5, এদিকে এভাবে -1 এগুলো থাকবে। তাহলে আমরা 2 থেকে হিসাবটা করব। এই যে 2 থেকে আমি হিসাব করব, 2 থেকে আমি যাব, এই যে যেহেতু x-2 এর জন্য 2 থেকে যাব আমি, তাহলে 2 বিন্দু থেকে কোথায় যাব আমি? 2 একক সামনে 2 একক পেছনে, কারণ এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, এই যে -2 লেস দেন x-2 লেস দেন 2, অথবা এটাকে তুমি লিখতে পারো যদি 2 যোগ করি আমরা প্রত্যেক পক্ষে
2 যোগ করলে হবে 0 লেস দেন x লেস দেন 4। তাহলে এই দিক থেকে 2 ঘর সামনের দিকে যাও, 2 ঘর, আর 2 ঘর পেছন দিকে যাও। তাহলে এই হচ্ছে তোমার ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স। যদি বলা হয় ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স, এই হচ্ছে ইন্টারভ্যাল কি 0 থেকে 4, এটাই হচ্ছে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স। আর রেডিয়াস অফ কনভার্জেন্স বললে 2 থেকে মেজার করো, রেডিয়াস মেজার করো 2 থেকে, যে কোনো একদিকে মেজার করলে হবে 2। রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে 2। এটা 2 থেকে কেন মেজার করলাম? কারণ এটা টেইলর সিরিজ। টেইলর সিরিজ 0 থেকে হয় না, 0 ছাড়াও আর যদি ম্যাকলরিন সিরিজ হতো আমরা 0 থেকে স্টার্ট করতাম। বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এখানে বিভিন্ন প্রবলেম আছে, এগুলো তোমরা নিজেরা আমার মনে হয় পারবা। প্রবলেম দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবা আর কি। বিভিন্ন প্রবলেম আছে। এই যে আমি এই এক্সারসাইজটা নিয়ে একটু চিন্তা করো তো তোমরা। এটা বলো তো, দ্য গ্রাফ অফ f ইজ শোন। একটা ফাংশনের গ্রাফ দেওয়া আছে, এই হচ্ছে গ্রাফ, এই যে বেগুনি কালারের গ্রাফ যেটা। এক্সপ্লেইন হোয়াই দ্য সিরিজ ইজ নট দ্য সিরিজ অফ f centered at 1। এটাকে কেন টেইলর সিরিজ বলা যাবে না 1 এর সাপেক্ষে? কেউ চিন্তা করে বলো তো, কেন আমরা এটাকে 1 এর জন্য টেইলর সিরিজ বলতে পারবো না? স্যার তো 0 হয়ে যাচ্ছে, আমি যদি 1 বসাই তখন টেলর সিরিজটাই থাকছে না। কই পাচ্ছি না আমরা? একটা টার্ম পাচ্ছি না। ও, একটা টার্ম পেলে ওটা কনভার্জেন্ট, ইনফিনিটি পেলে ডাইভার্জেন্ট। হুম। তোমরা কি বলতে পারবে এটা কার মান? এই যে -0.8 এটা কার মান সিরিজে? এটা সেকেন্ড y টার্মে এর মান। এটা সেকেন্ড টার্মে আসছে না? সেকেন্ড সিরিজের সেকেন্ড টার্মটা কি ছিল? সেকেন্ড টার্মে First derivative। করে বলো এটা কার মান? ফার্স্ট ডেরিভেটিভের মান, রাইট? কোন বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ? কোন বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভের মান? 1 বিন্দুতে। ওকে ফাইন, 1 বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভের মান। যদি আমরা 1 বিন্দু বরাবর যদি উপরের দিকে যাই, এটা হচ্ছে 1 বিন্দু। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ আমরা ক্যালকুলেট করি। ফার্স্ট ডেরিভেটিভ যদি আমি ক্যালকুলেট করি আমরা কি পাই একটু দেখি। 1 পয়েন্ট সামথিং পাচ্ছি। আমরা কি নেগেটিভ পাচ্ছি না পজিটিভ পাচ্ছি? পজিটিভ 1 পয়েন্ট সামথিং। পজিটিভ পাচ্ছি, কিন্তু এখানে কি নেগেটিভ। নেগেটিভ, রাইট? আমরা কিন্তু পজিটিভ পাচ্ছি, স্লোপ কিন্তু পজিটিভ, কিন্তু আমার সিরিজে নেগেটিভ দেওয়া আছে। দ্যাটস ওয়াই আসলে টেইলর সিরিজ না। বুঝতে পারছো সবাই? আবার একটু বলেন এটা। তুমি এই বিন্দুতে যখন স্লোপটা ক্যালকুলেট করবে, 1 বিন্দুতে যখন স্লোপ নিবা, সেটা কি পাও তুমি? পজিটিভ। এই যে দেখো তোমরা, আমি যে স্ট্রেট লাইনটা ড্র করলাম সেটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি সূক্ষ্মকোণ উৎপন্ন করে না স্থূলকোণ উৎপন্ন করে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হলে কি হয়? tan অফ সূক্ষ্মকোণ। পজিটিভ। যদি সূক্ষ্মকোণ পজিটিভ হয়, আমার এখানে নেগেটিভ দেওয়া আছে -0.8। তুমি যদি টেইলর সিরিজের সাথে কম্পেয়ার করো, তুমি -0.8 পাবা। তো মাইনাস তো আর হতে পারে না। আমরা ফিগার থেকে বুঝতে পারি যে পজিটিভ হবে, কিন্তু আমার সিরিজে দেওয়া আছে নেগেটিভ, এটা তো আর পসিবল না। দ্যাটস ওয়াই এটা ইজ নট দ্য টেইলর সিরিজ অফ f centered at 1। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। বাকি যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো তোমরা একটু নিজেরা, তাহলে এই চ্যাপ্টারটা আমরা নেক্সট উইকে তো বন্ধ, তারপরে এসে আর কি আমরা আরেকটা চ্যাপ্টার স্টার্ট করব। তো আমরা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি কারো নেক্সট উইকে কিসে বন্ধ? পূজার। পূজা। ও কতদিন স্যার? তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি তাহলে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা নেক্সট উইকে কতদিন কি জানাতে পারবো? 1 সপ্তাহ।